যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, আমরা কিন্তু নতুন বাংলাদেশের যাত্রাটা হবে না। এই সরকার যেহেতু ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়াটা তাদের একেবারে দায়িত্ব। ছাত্ররা যখন এই বিজয় উদযাপন করছে তখন আপনারা বসেছিলেন সেনাপ্রধানের সাথে বৈঠকে, যে কেমন একটা সরকার চান সে সম্পর্কে বোধহয় আপনাদের পরামর্শ হয়েছে। ঠিক ওই সময়টা কি আলোচনা হয়েছিল বা কি আলোচনা করেছিলেন সেনাপ্রধানের সাথে আপনারা, যদি গোপন না হয়? ঠিক ওই দিনের আলোচনা এখন আর খুব প্রাসঙ্গিক কিনা কিন্তু সরকার গঠনের রূপরেখা বা ওই ধরনের আলোচনা হয়েছিল কিনা ওই সময়ে তো আসলে, যাই হোক, আমি একটা টেলিফোন পাই যে সেনাপ্রধান কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলতে চেয়েছেন। আমি আমাদের দল এবং মঞ্চের সাথে দ্রুতই কথা বলে আমি সেখানে পৌঁছাই। ততক্ষণে আমি কিছুটা দেরিতে পৌঁছেছিলাম এবং অন্যরা উপস্থিত হয়েছিলেন। তো আমাদের দিক থেকে আমরা যে তাগিদটা বোধ করেছি, কয়েকটি কথা বলা দরকার। প্রথমত, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, যেখানে আমাদের শিক্ষার্থীরা একটা নেতৃত্বমূলক ভূমিকায় জায়গা ছিল, ছাত্রদের সাথে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদের যে ইতিমধ্যে যে প্রস্তাব যে একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা কিন্তু তারা যখন পদত্যাগ দাবি করেছে সাথে সাথে এই কথাটাও বলেছিল। সম্ভবত 3 তারিখে কিংবা 2 তারিখে এই দাবিটা এসেছিল। তখন সেইটাকে গুরুত্বের সাথে নেওয়া দরকার। ফলে ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, ছাত্রদের সাথেও আলোচনাটা খুব দ্রুত করা দরকার এবং আলোচনার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে এইটা ঘোষণা দেওয়া দরকার। পাশাপাশি যেহেতু এখন কোনো সরকার নেই, একটা সরকার পদত্যাগ করে দেশত্যাগ করে ফেলেছে, এই যে একটা কিছুটা শূন্যতার অবস্থা, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জানমালের নিরাপত্তা, সেটার ক্ষেত্রে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার এবং সেটা সেনাপ্রধান হিসেবে তিনি যে এই জনগণের জানমালের দায়িত্ব নেয়ার বিষয়ে তার ঘোষণা দেওয়া দরকার। এবং একই সাথে যে হত্যাকাণ্ড হয়েছে, মানে এটা তো আসলে একটা রাষ্ট্রশক্তি ব্যবহার করে এইভাবে হাজার হাজার আমাদের সন্তানদের হত্যা করা, তাদেরকে এইভাবে আহত করা, তো সেইটা তার বিচারটাকে মানুষের যে ক্ষোভ, সেইখানে এটা খুবই যে বিচার যে হবে সে বিষয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি। সেগুলো অন্যান্য রাজনৈতিক দলেরও দিক থেকেও প্রায় সমান একই রকম ধরনের কথা এসেছিল এবং সেখানে সেনাপ্রধানের বক্তব্য দেওয়া হয়েছে। বঙ্গভবনে গিয়েও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ছাত্রদের সাথে একটা যোগাযোগের সমস্যা হচ্ছিল, কারণ তারা এমনিতেই তো যোগাযোগ তখনও পর্যন্ত নেটওয়ার্ক ঠিকমতো নেই, প্লাস ছাত্ররা অনেকে রাস্তায় নেমে গিয়েছে বিভিন্ন জায়গায়। তো সেইখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ছাত্রদের সাথে যোগাযোগ করে দ্রুত বসে এটা এই সরকার গঠনের দিকে অগ্রসর হওয়া। পরবর্তীতে সেই জায়গাটায় হয়েছে। আমি বরং অন্য জায়গায় একটু আসি, সেটা হচ্ছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে ইতিমধ্যে দেখা করেছি মানে তারাই আহ্বান করেছিলেন রাজনৈতিক দলগুলোকে। আমি মনে করি যে এই সরকার যেহেতু ছাত্র জনতার একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়াটা তাদের একেবারে দায়িত্ব এবং সেইটা তারা যেন তারা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেন। সেই দিক থেকে আমরা দুটো কাজের কথা বলেছি। একটা হচ্ছে খুবই আশু কাজের মধ্যে স্থিতিশীলতা আনা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং সেটার জন্য প্রতিষ্ঠানগুলোর একটা পুনর্গঠন, দ্রুত তাদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এইটা একটা জরুরি কাজ। হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া, আমাদের শহীদরা যে ইতিহাস তৈরি করেন, আবু সাইদ থেকে আমাদের জুলফিকার শাকিল, হাজারো শহীদ, এই সংখ্যাই আমরা এখন ঠিকমতো তালিকাটা আমরা জানি না এবং আমি মনে করি যে এটা কোনো কাজ দিয়ে এটাকে কোনো পাশে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রত্যেক শহীদকে জাতীয় বীরের মর্যাদায় আনতে হবে এবং এই আন্দোলনকেই আন্দোলনকে বাঁচিয়ে রাখা এক অর্থে আন্দোলনকে শক্তি তৈরি করা এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। প্লাস সমস্ত আহতদের দায়িত্বের কথা বলা হয়েছে ইতিমধ্যে, কিন্তু আমি আজকেও বেশ কয়েকটি ফোন পেয়েছি যে তারা একটা বেশ খারাপ অবস্থার মধ্যে আছে। এটাকে এফেক্টিভলি গুরুত্বের সাথে নেওয়া। তারপরে বিচারের প্রশ্ন তো আছেই, আমরা প্রয়োজন আন্তর্জাতিক আদালতে যেতে হবে, কারণ এত বড় গণহত্যার একটা জায়গা, ম্যাস কিলিং এটাকে যদি আমরা বলি, এবং বিগত 15 বছরেও যে ধরনের লুটপাট, দুর্নীতি, গুম খুন, আয়নাঘর, এগুলো নিয়ে
ট্রাইব্যুনাল গঠন করা, কেননা এইগুলো সবই যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, আমরা কিন্তু নতুন বাংলাদেশের যাত্রাটা হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের আমরা মুখোমুখি। এই কথাটা কিন্তু আন্দোলনের আগেও একটা বড় একটা প্রশ্ন হিসেবে ছিল, এবং বিগত এই ফ্যাসিস্ট সরকার যেভাবে ধরেন মানে দেশটাকে একভাবে এক কথায় বলা চলে ফোকলা বানিয়ে দিচ্ছিল, ভেতর থেকে লুটে পুটে নিয়ে, লুটপাটের তো এখন নানান চিত্র আমরা দেখছি। তো অর্থনৈতিক চ্যালেঞ্জটাও মোকাবেলা করা, কারণ এটা খুবই গুরুতর একটা প্রশ্ন। এই আশু কাজগুলোর পাশাপাশি কিছুটা সময় নিয়ে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যেটা একটু আগে হাসিবুল ইসলাম যে কথাটা বলল, যে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলনে পরিণত হচ্ছে। মানে আমরা আগের বাংলাদেশটা দেখতে চাই না, আমরা দেখতে চাইছি না যে বিভাজন তৈরি করা হবে, আমরা দেখতে চাইছি না যে আমাদের দেশের নাগরিকদেরকে এক ধরনের শত্রু বলে লেবেল ট্যাগ দিয়ে তাকে খুন করা জায়েজ করা যাবে। সুতরাং এইটা বন্ধ করাটা, এটা এসেন্সের জায়গাতে আপনি ঘটনা একটা বলছি, কিন্তু তার মর্মবস্তুতে যদি চান যে প্রত্যেক নাগরিকের মর্যাদার জায়গাটা প্রতিষ্ঠা করা হবে, সেটা করতে হলে এই বিদ্যমান রাষ্ট্র যেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, যেটা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত হয়, তার বেশিরভাগ নাগরিককে রাজাকার অথবা শত্রু হিসেবে চিহ্নিত করে, এই বন্দোবস্ত বদলাতে হবে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে, এবং যেখানে আমরা প্রত্যেক নাগরিক তার রাজনৈতিক মত, ধর্মীয় পরিচয়, লিঙ্গীয় পরিচয়, জাতিগত পরিচয় যাই হোক না কেন, তার শ্রেণীগত অবস্থান যাই হোক না কেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের সাথে তার যে মর্যাদার সম্পর্ক সেইটা প্রতিষ্ঠা করা যাবে। সেইটা একটা দুইটা পর্ব আছে, আমি শেষ করে ফেলি একবারই। যে একটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর ইমিডিয়েট কতগুলো পুনর্গঠন, সংস্কার, আইন সংস্কার অথবা বাতিল, এগুলোর প্রয়োজন, যেটা এই সরকারি নির্বাহী আদেশে পারে। এবং এর দ্বিতীয় পর্ব হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করা, এবং তৃতীয় পর্ব হচ্ছে সংবিধানের যে কাঠামোগত সংস্কার, ক্ষমতা কাঠামো, সেটা করা। এখন সেটা সংবিধান কিভাবে সংস্কার হবে সে নিয়ে ছাত্র, রাজনৈতিক দল, সবার কনসেনসাস তৈরি হওয়ার ব্যাপার আছে, কিন্তু এই পর্বগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে করা। অনেকগুলি বিষয় আপনাদের সাথে একসাথে আসছে, যেটা স্বল্প মেয়াদী, মানে এত বছর ধরে এগুলো নিয়ে বলছি, এখন কিছু করতে হবে, কিছু দ্বিতীয় মেয়াদী করতে হবে, কিছু তৃতীয়তে করতে হবে, এমন অনেকগুলি প্রসঙ্গ এসছে একসাথে। আমরা নিশ্চয়ই আমরা একে একে কিছু হলেও জানতে পারবো যে কতদিন যাবত সেটা করা হবে বা কতদিন সময় লাগবে, কোনো রূপরেখা আছে কিনা সামনে। আমরা সেই আলোচনায় পরে যাই। আমরা একটু সময়ের ব্যাপারে আমি একটা কথা বলে নিই, যে সময় নিয়ে বলেছি যে কাজ ঠিক করতে হবে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনার প্রেক্ষিতেই সময়, নিশ্চয়ই তখন এখনই তো নির্ধারিত সময় বলা যাবে না, কিন্তু সেটা নিয়েও আমরা একটা বিস্তারিত আলোচনা দিতে চাই।